সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে শুভ অপরাহ্ন। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা গদ্য একটি নাটিকা নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সাথে। তো বন্ধুরা যারা আছো সবাই ঝটফট যুক্ত হয়ে নাও এবং তোমাদের বন্ধুদেরকে এই পেজে যুক্ত হতে বলো। কিশোর বাতায়ন অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাই যুক্ত হয়ে যাও। করোনার এই কালে বাংলাদেশের অনলাইন শিক্ষা ক্ষেত্রে কিশোর বাতায়ন যে কার্যক্রম হাতে নিয়েছে তাতে সকলকেই স্বাগত জানাচ্ছি, সবাইকে শুভ অপরাহ্ন। তো বন্ধুরা চলো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। তোমরা দেখতে পাচ্ছ আজকের ক্লাসটি আছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র পাঠ সুখী মানুষ। তো আমরা দেখে নেই কোন বন্ধু বাংলাদেশের কোথা থেকে যুক্ত হয়েছ, তোমাদের নাম এবং নিজ জেলা, পারলে বিদ্যালয়ের নামটি লিখে দাও। চলো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে কারা কারা যুক্ত হয়েছে দেখে আসি। বন্ধুরা যারা যুক্ত হয়েছ অনেকেই যুক্ত হয়েছ। অনেকে যুক্ত হয়েছ, সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করছি বিভিন্ন গ্রুপে শেয়ার দেওয়ার জন্য। আমরা একটু শেয়ার দিয়ে নিই, তোমরা একটু চেষ্টা করো বিভিন্ন গ্রুপে শেয়ার দেওয়ার জন্য। আমি জানি তোমরা দেখতে পাচ্ছ আমাকে, নিশ্চয়ই একটু আলোর বোধহয় স্বল্পতা রয়েছে। আলোর স্বল্পতার কারণে হয়তোবা তোমাদের আমাকে দেখতে একটু সমস্যা হচ্ছে। আমাকে দেখার দরকার নেই, আমরা স্ক্রিনে দেখতে পাইলেই হয়ে যাবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। যারা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাকে একটু জানাও যে আমরা দেখতে পাচ্ছি। আমি বুশরা ঢাকা থেকে, ধন্যবাদ। অনেকে যুক্ত হয়েছে। আই এম রিন্টু মুন্সিগঞ্জ, হবিগঞ্জ থেকে শশী যুক্ত হয়েছে, সাভার থেকে যুক্ত হয়েছে ইমাম হুসাইন, বগুড়া জেলা স্কুলের স্টুডেন্ট ইব্রাহিম অভি, ধন্যবাদ। বাক্সানগর হাই স্কুল থেকে যুক্ত হয়েছে আব্দুল আলিম স্যার। আয়াম হোমিও নাফি, জি স্যার। মতিউর আইডি থেকে সাথে আছি স্যার, শুভকামনা। আহমদ হুসাইন স্যার, থ্যাংক ইউ, সুন্দর। তো আমরা চলে যাই পরবর্তী কার্যক্রমে। আমাদের আজকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পাঠ সুখী মানুষ। তো বন্ধুরা আমরা জেনে আসি যে সুখী মানুষ এই নাটিকাটি যিনি লিখেছেন, এটা একটা নাটিকা, এই নাটিকাটি যিনি লিখেছেন তার সম্পর্কে একটু জেনে আসি চলো। তো নাটিকাটি লিখেছেন, দুঃখিত, এই পাঠ শেষে তোমরা যা জানবে সেটা আমাদের আগে জানতে হবে যে এই পাঠ শেষে আসলে আমরা কি জানতে চাই বা তোমরা শিক্ষার্থীরা কোন সম্পর্কে জানতে পারবে। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে লেখক পরিচিতি সম্পর্কে। আমরা দেখি লেখক পরিচিতি সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে, এই নাটিকার একজন লেখক রয়েছেন তার সম্পর্কে জানতে পারবে। দ্বিতীয়ত নাটিকার চরিত্র সমূহের পরিচয় বলতে পারবে, অর্থাৎ লেখক পরিচিতি সম্পর্কে বলতে পারবে, পাশাপাশি নাটিকার চরিত্রসমূহের পরিচয় বলতে পারবে। এরপরে শিক্ষার্থীরা পারবে নতুন শব্দের অর্থ বলতে পারবে, অর্থাৎ এই নাটিকায় বিভিন্ন ধরনের শব্দের ব্যবহার হয়েছে, বাক্য গঠন করা হয়েছে, সেই বাক্যের যে ভেতরে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো সম্পর্কে শিক্ষার্থীরা এই পরিচয় বলতে পারবে, অর্থ বলতে পারবে। এরপরে আমরা দেখি নাটিকার বিষয়বস্তু ও শিক্ষা সম্পর্কে বলতে পারবে, অর্থাৎ এই নাটিকার কিন্তু একটা শিক্ষা রয়েছে, চমৎকার কয়েকটি বিষয় উপস্থাপন করা হয়েছে, কিন্তু হয়েছে এইগুলোর মধ্যে দিয়ে লেখক একটা সুন্দর শিক্ষা আমাদের জন্য রেখেছেন এই সুখী মানুষ নাটিকায়। তো চলো বন্ধুরা সুখী মানুষ নাটিকার লেখক পরিচিতি সম্পর্কে আমরা জেনে আসি।
সুখী মানুষ নাটিকার লেখক হলেন আমরা জানি পতিতদশা একজন নাট্য ব্যক্তিত্ব যার নাম মমতাজউদ্দিন আহমদ। মমতাজউদ্দিন আহমদকে আমরা সবাই চিনি, তার নাটক দেখেছি। যারা আগের মানুষ, বিশেষ করে আজ থেকে 10-15 বছর আগে যারা নাটক দেখেছেন বা দেখেছে, তারা এই মমতাজউদ্দিন আহমদকে খুব ভালোভাবে চেনেন। আর মমতাজউদ্দিন আহমদ ইনি জন্মগ্রহণ করেছিলেন 18 জানুয়ারি 1935 খ্রিস্টাব্দ মালদহ জেলার পশ্চিমবঙ্গ, ভারত, অর্থাৎ ব্রিটিশ ভারত ছিল তখন 1935 সালে। সেই ব্রিটিশ ভারতের মালদহতে জন্মগ্রহণ করেছিলেন 1935 খ্রিস্টাব্দে। তো মমতাজউদ্দিন আহমদ তিনি শিক্ষা গ্রহণ করেন বাংলা বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে MA ডিগ্রি অর্জন করেন এবং বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করে 1992 সালে অবসর গ্রহণ করেন। অর্থাৎ তিনি একজন শিক্ষক ছিলেন, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব ছিলেন, তিনি একজন নাট্য অভিনেতা ছিলেন, নাট্যকার ছিলেন এবং বিভিন্ন গ্রন্থের তিনি রচয়িতা। তো মমতাজউদ্দিন আহমদ ইনি ছিলেন একাধারে নাট্যকার, নাটকের অভিনেতা এবং ভাষা সৈনিক। অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনে মমতাজউদ্দিন আহমদের ব্যাপক ভূমিকা ছিল। তিনি অনেক নাটক রচনা করেছেন এবং বহু নাটকে অভিনয়ও করেছেন। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে আসি তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে কি কি রয়েছে। নাটক: স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুস্বরের পালা, সাতঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য, বকুলপুরের স্বাধীনতা, রাক্ষসী সহ বহু নাটক তিনি রচনা করেছেন। বন্ধুরা, এখানে আমাদের একটা বিষয় জানার দরকার যে মমতাজউদ্দিন আহমদ সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি অনেক তথ্য, কিন্তু আমাদের পাঠ্য বইয়ে কিন্তু এতগুলো তথ্য আমরা দেখতে পাবো না। আমরা কেবলই জানার জন্যই এই তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। এটি ইন্টারনেট থেকে মানে বহুল পরিমাণে আরও তথ্য ইন্টারনেটে মমতাজউদ্দিন আহমদ সম্পর্কে আছে, তোমরা সেখান থেকে আরও জেনে নিতে পারবে। এরপরে গবেষণা ও প্রবন্ধ গ্রন্থ আছে তার। বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত, প্রসঙ্গ বাংলাদেশ, প্রসঙ্গ বঙ্গবন্ধু, এই সম্পর্কিত প্রবন্ধ এবং গবেষণা গ্রন্থ মমতাজউদ্দিন আহমদ লিখেছেন। এরপরে আমরা দেখি মমতাজউদ্দিন আহমদ গদ্য অনেকগুলো রচনা আছে তার, রচনা সমগ্র। তার ভিতরে আছে আমার ভেতরে আমি, জগতের যত মহাকাব্য, জন্তুর ভিতর মানুষ, সজল তোমার ঠিকানা, এটা উপন্যাস, এক যে জোড়া এক যে মধুমতি উপন্যাস, এসহ বিভিন্ন গ্রন্থের তিনি প্রণেতা। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। এরপরে আমরা দেখে আসি যে মমতাজউদ্দিন কি কি সম্মাননা এবং পুরস্কারে ভূষিত হয়েছেন। মমতাজউদ্দিন বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন, বিখ্যাত একটি পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। আর তার চেয়েও বড় পুরস্কার আমরা বলতে পারি, এখানে সবগুলোই বড় পুরস্কার, যার মধ্যে আরেকটি আছে 21শে পদক। এরপর আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক বিশেষ সম্মাননা মমতাজউদ্দিন আহমদকে দেওয়া হয়েছে, আলাউল সাহিত্য পুরস্কারও তিনি পেয়েছেন। অর্থাৎ তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন। তো বন্ধুরা, আমরা এরপরে দেখি যে এই মহান গুণী ব্যক্তি মৃত্যুবরণ করেছিলেন 2019 সালের জুন মাসের 2 তারিখে ঢাকার অ্যাপোলো হাসপাতালে, এবং তাকে কবরস্থ করা হয়েছে তার নিজ গ্রাম চাঁপাইনবাবগঞ্জে, তার গ্রামের বাড়িতে তাকে কবরস্থ করা হয়েছে। আমরা পত্রিকার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি। তো এই ছিল মমতাজউদ্দিন আহমদ সম্পর্কে। তো আমরা এবার একটু দেখে আসি কোন বন্ধুর কোনো কথা আছে কিনা, কোনো বন্ধুর কোনো কথা আছে কিনা। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তোবা যুক্ত হয়েছ। দেখে আসি, আপনার অনেকেই সুন্দর কথা বলছে, খুব সুন্দর লাগছে আমাকে। বেনজির আহমেদ রিপন স্যার বলেছেন, মনে হয় আপনার পাঠদান পদ্ধতি ভালো লাগলো, দক্ষতার সাথে সাবলীলভাবে প্রস্তুতি নিয়ে পাঠদান করাচ্ছেন। আপনার সাথে আছি, ভবিষ্যতে আপনার আরও ক্লাস দেখব, সেই সাথে আমার টাইম লাইনে আমার লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ। ধন্যবাদ স্যার, আমন্ত্রণ গ্রহণ করলাম। আমরা আজকে অনেককেই পাচ্ছি, এত সুন্দর পাঠদান করানোর জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আচ্ছা, আমার এই পাঠদানের চেয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই পাঠদানের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো এই লেখক পরিচিতি থেকে কিন্তু পরীক্ষায় তোমাদেরকে প্রশ্ন ফেস করতে হবে, এবং এই লেখক পরিচিতি সম্পর্কে জেনে বাংলা সাহিত্য জগতের একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। আমি বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলা
ভাষাভাষী, সুতরাং আমাদের এই সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপরে আমরা দেখে আসি যে মমতাজউদ্দিন আহমদের এই সুখী মানুষ নাটিকা, যে সুখ শব্দটা ব্যবহার করা হয়েছে, আসলে এই সুখটা কি আমরা একটু সবাই একটু ভেবে কমেন্টসে লিখব যে সুখটা কি, আসলে কে কি ভাবছি সুখ সম্পর্কে। আমরা একটু দেখে আসি কে কি ভাবছে সুখ সম্পর্কে। বন্ধুরা ঝটপট লিখে ফেলো সুখ সম্পর্কে কার কি ধারণা। সুখ সম্পর্কে কার কি ধারণা আছে একটু দেখে আসি। এটা কোন শ্রেণীর ক্লাস? এটা অষ্টম শ্রেণীর ক্লাস। আচ্ছা, একজন লিখেছে আপেক্ষিক বিষয়, সুখ আপেক্ষিক বিষয়, ধন্যবাদ। এরপরে আমি আর একটু জানতে চাই যে আর কে কি লিখছে সুখ সম্পর্কে, আর কার কি ধারণা আছে সেটা একটু জেনে আসতে চাই। সুখ সম্পর্কে আপেক্ষিক ব্যাপার লিখেছে বিলকিস পারভিন। সঞ্জিদা তালুকদার আইডি থেকে লেখা হয়েছে এটি আপেক্ষিক বিষয়। আচ্ছা, সবার কথা আমরা জানলাম যে আপেক্ষিক বিষয়। আচ্ছা, আমরা আসলে একটু ছবি দেখে আসতে চাই, কয়েকটা স্টিল ছবি দেখতে চাই, দুইটা, যে সেই ছবি দেখে আমরা একটু ভেবে নিতে চাই আসলে সুখটা আসলে কি জিনিস। তো দেখি, ফুটপাতে গভীর ঘুম দিচ্ছে একদল মানুষ। আমরা ছবিটা দেখি, গভীর ঘুম দিচ্ছে একদল মানুষ, যারা মাথার কাছে তাদের কাজের সরঞ্জাম রেখে ফুটপাতের মতো একটা শক্ত খটখটা জায়গায় তারা ঘুমাচ্ছে, কিন্তু তাদের ঘুমের কোনো ব্যাঘাত ঘটছে না। আবার আমরা দেখতে চাই যে আরাম আভিজাত্য আছে, কিন্তু চোখে ঘুম আসছে না, দুশ্চিন্তার কারণে বা অন্য কোনো কারণে হতে পারে। তো দেখা যাক আভিজাত্য নিদ্রাহীন। দেখি ছবিটা। হ্যাঁ, এত সুন্দর বালিশ বিছানা, এত সুন্দর কম্বল, কিন্তু ঘুম আসছে না চোখে। কারণ একটাই, তোমাদের সবার কথার সাথে আমিও একমত এবং আমাদের লেখক নাট্যকার মমতাজউদ্দিন আহমদ একমত যে সুখ আসলে একটি আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ, সুখ একটি আপেক্ষিক ব্যাপার। তো বন্ধুরা, আমরা জেনে গেলাম যে সুখ একটি আপেক্ষিক ব্যাপার। কেউ ফুটপাতে শুয়ে আরামের ঘুম দিতে পারে, আবার কেউ আভিজাত্যপূর্ণ অবস্থায় থেকেও তার ঘুম হয় না, অথবা অনেক টাকা পয়সা অনেক সম্পদ আছে কিন্তু আমার সুখ নেই, আমার বিত্তশালী আমি কিন্তু আমার সুখ নেই, হতে পারে এমন। আবার দেখা যাচ্ছে যে গাছতলা বাসতলায় থেকেও তারা চমৎকার জীবনযাপন করছে, সামান্য খেয়ে অথবা না খেয়ে অর্ধাহারে অনাহারে তারা কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করছে। তো বন্ধুরা, সুখটা আসলে এটা মানসিক একটা বিষয়, যেটা আমি মনে করি যদি এটা সুখ তাহলে সুখ, না মনে করলে সুখ নয়। তো চলো আমরা চলে যাই আমাদের আজকের পাঠে। মমতাজউদ্দিন আহমদ রচিত সুখী মানুষ নাটিকা। এই নাটিকাটির রচয়িতার জন্মসাল 1935 এবং মৃত্যুসাল 2019। তো বন্ধুরা, এরপরে আমরা দেখে আসি সুখী মানুষ নাটিকার চরিত্র, দৃশ্য, প্রথম সংলাপ, শেষ সংলাপ, যে প্রশ্নগুলো তোমাদেরকে জেএসসি পরীক্ষায় ফেস করতে হবে, জেএসসি পরীক্ষায় হয়তো উত্তর দিতে হয়, কারণ এর আগে আমরা দেখেছি বিগত সময়ে প্রশ্নপত্রে এরকমের প্রশ্ন এসেছে। যেমন একটি প্রশ্ন হতে পারে নাটিকার দৃশ্য কয়টি? তাহলে দুইটি। তা আমরা জানি দুইটা দৃশ্য আছে। একটিতে আছে মোরলের অসুস্থতার সাথে হাসু, রহমত এবং কবিরাজের কথোপকথন নিয়ে একটি দৃশ্য। পরের দৃশ্যে দেখা যাবে যে রহমত, হাসু এবং আমাদের সুখী মানুষ নাটিকার যে লোকটি সুখী, অর্থাৎ তার কোনো কিছুই নাই তারপরও সে সুখী, এই লোকটির পরিচয় পাওয়া যাবে। এবং এই নাটিকায় আমরা দেখব মোট চরিত্র আছে পাঁচটি চরিত্রের ভেতরে আমরা দেখি প্রথম চরিত্রটি আছে কবিরাজের, তারপরে একটি চরিত্র আছে কবিরাজের, একটি চরিত্র মোরলের, একটি চরিত্র হাসু, একটি চরিত্র রহমত এবং একটি চরিত্র লোক। তো এখানে নাটিকায় প্রথম সংলাপটি যার, সেটি হলো হাসুর। প্রথম সংলাপ করেছে হাসু এবং শেষ সংলাপটি আছে হলো লোক চরিত্রটির। তো বন্ধুরা, এই হলো আমাদের নাটিকার একটি অংশের তথ্য উপস্থাপন। এরপর আমরা যাই, আমরা দেখব যে নাটিকার চরিত্র আছে, তাদের বয়সের উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যে চরিত্র কোন বয়সের হবে, যদি নাটকটি মঞ্চস্থ করা হয় তাহলে সেখানে কেমন ধরনের মানুষকে উপস্থাপন করতে হবে, দেখতে কেমন হবে, বয়স্ক মানুষের মতো হবে, কেউ যুবক মানুষের মতো হবে, এর জন্য লেখক এখানে চরিত্রের মধ্যে বয়সের একটা উল্লেখ করে তথ্য দিয়েছেন। মোরল, যার বয়স 50 বছর, যাকে ঘিরেই এই নাটিকাটি রচিত হয়েছে এবং এই নাটিকার বলা যেতে পারে যে তিনি প্রধান চরিত্র। আরেকটি চরিত্র আছে হলো কবিরাজ। কবিরাজ চরিত্রটি
যার বয়স 60 বছর, অর্থাৎ এই নাটিকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ চরিত্র হলো কবিরাজ। এরপরে চরিত্রটি হলো হাসু, যার বয়স 45 বছর, যিনি মোরলের আত্মীয়। এছাড়াও আরেকটি চরিত্র আমরা পাই, যে চরিত্রটি বেশ চমৎকার একটি চরিত্র, কারণ আমাদের সমাজে আমরা দেখি কিছু কাজের মানুষ আছে যারা প্রভু ভক্ত এবং মনিবের জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। যে কারণে আমরা হাসুকে অনেকগুলো কথা নাটিকায় বলতে দেখেছি যে যদি তার জন্য পাহাড় তুলে আনতে হয় তুলে আনবে, বাঘের চোখ আনতে হয় আনবে, অর্থাৎ ভয়ঙ্কর বা ঝুঁকিপূর্ণ কাজগুলো সে মনিবের জন্য করতে প্রস্তুত, কেবল মনিবের সুস্থতার জন্য। আমরা বোধ হয় নাটিকে এরকম তথ্য দেখেছি। তো এরপর আরেকটি চরিত্র আমরা পাই, যে চরিত্রটি এই নাটিকার নাম চরিত্রের সাথে তার মিল আছে, সুখী মানুষ, লোক, যার বয়স 40 বছর আর রহমতের বয়স 20 বছর। তাহলে মোরলের বয়স 50, কবিরাজের বয়স 60, হাসুর বয়স 45, রহমতের বয়স 20 এবং লোক চরিত্রটির বয়স হলো 40। তো বন্ধুরা, এরপরে আমরা দেখে আসি এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলোর আসলে বৈশিষ্ট্য কেমন, চরিত্রগুলো আসলে কেমন চরিত্র হিসেবে আমরা নাটিকায় পেয়েছি। তো হাসু মোরল চরিত্রকে যদি আমরা দেখি, তাহলে আমরা নাটিকার শুরু থেকে যদি আমরা পাঠ করি নাটিকাটি, তাহলে দেখতে পাবো মোরল হলো অত্যাচারী চরিত্র, লোভী চরিত্র, নিষ্ঠুর এবং অসুখী মানুষ। কারণ তার অসুখে তিনি সুস্থতা সুস্থতা প্রত্যাশা করতে পারছেন না। কবিরাজ বিভিন্নভাবে তার সুস্থতা আনার চেষ্টা করছে, কিন্তু সুখী হতে পারছেন না, তিনি সুখ পাচ্ছেন না, অসুখে আছেন তিনি। আর নিষ্ঠুর, কারণ তার আত্মীয় স্বজন গ্রামবাসী সকলের প্রতি তার একটা নিষ্ঠুরতার পরিচয় তিনি রেখেছেন। লোভী, সম্পদের লোভ আছে তার। অত্যাচারী, অর্থাৎ এই যতগুলো কথা বলা হয়েছে সবগুলো মিলে যদি আমরা দেখি, তাহলে তিনি মানুষের উপর অত্যাচার করেছেন, গ্রামবাসী এলাকাবাসীর উপর অত্যাচার করেছেন। এরপরের চরিত্রটা আমরা দেখব হাসু। হাসু হলো মোরলের আত্মীয়, যিনি প্রতিবাদী চরিত্র। কারণ কোন এক সময় হাসুর মুখ দিয়ে আমরা বলতে শুনেছি যে আজ আমি মোরলের কাছ থেকে আমার মুরগির দাম নিয়েই ছাড়বো। তার মানে কি, তার মুরগিটা জবাই করে মোরল খেয়ে নিয়েছিল। এই যে প্রতিবাদ সে করেছে, আবার অন্যদিক থেকে কিন্তু আত্মীয়তার সূত্রে সে কিন্তু মোরলের জন্য জামা খুঁজতেও গেছে, অর্থাৎ আত্মীয়তার পরিচয় তার মধ্যে আমরা পাই। এরপরের চরিত্রটি আমরা দেখি রহমত। যে রহমত চরিত্রটি অনুগত চাকর, সে প্রভু ভক্ত, অর্থাৎ মনিবের প্রতি তার ভালোবাসা চরম পরিমাণে আছে, আবেগপ্রবণ। কেন, হাসু যখন বলেছিল যে তোমার মোরলের অসুখ কোনো মতেই ভালো হবে না, দেখো মোরল মরবে, তখন সে বলছে হাউমাউ করে কাঁদতে লেগে যাব। কিন্তু তার মানে কি, সে আবেগী। এরপরে দায়িত্বশীল, কেন, ওই যে বারবার বলেছে যে আমি মোরলের জন্য যত রকমের ঝুঁকিপূর্ণ কাজ করব, এমনকি সে কিন্তু হাসুর সাথে মোরলের জন্য জামা খুঁজতে গেছে, অর্থাৎ দায়িত্বশীল সে। তবে আরেকটি চরিত্র আমরা দেখি, সেটি হলো কবিরাজ চরিত্র, অভিজ্ঞতা সম্পন্ন এবং বিচক্ষণ চরিত্র। এরপরে যে চরিত্রটি দেখব সেটি হলো লোক চরিত্র, যিনি সুখী মানুষ, নির্লোভ এবং সম্পদহীন। তো বন্ধুরা, এই হলো চরিত্র বিশ্লেষণ। তোমাদের কি আরও কোনো কথা আছে কিনা আমি একটু মেসেজে জানতে চাই। কমেন্টস তোমরা লিখে ফেলো, আমি একটু দেখে আসি কমেন্টসে তোমরা কিছু লিখেছো কিনা। একজন লিখেছে, আমাদের এলাকায় আমাদের মনে করা হয় সবচেয়ে অসুখী, কারণ আমাদের বাবা মারা গিয়েছে, কিন্তু আমি মনে করি আমরা এই গ্রামের সবচেয়ে সুখী। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আমি সুখী যদি মনে করি আমি নিজেকে, তাহলে আমি সুখী। ধন্যবাদ। এরপরে আরেকজন লিখেছে হাসু মোরলের ফুফাতো ভাই। হ্যাঁ, হাসু মোরলের আত্মীয়, অর্থাৎ ফুফাতো ভাই। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আর কোনো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না। বন্ধুরা, তোমরা তোমাদের এই চরিত্র সম্পর্কে আর কারো কোনো চিন্তা ভাবনা কাজ করছে কিনা তোমরা একটু ঝটপট লিখে ফেলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার চেয়ে আরো বেশি একটু ভাবার চেষ্টা করছো। কেউ কি ভাবছো কিনা আমাকে একটু জানাও। আমার মনে হয় খুব একটা ভাবনার আকাশে অনেকে নেই, যার কারণে সবাই আমার সাথে একমত হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা আসি যে আমরা দেখব যে এই চরিত্র বিশ্লেষণে চরিত্র এর মধ্য দিয়ে লেখক কিন্তু চমৎকার কিছু কথাও আমাদের নাটিকায় উপহার দিয়েছেন, যেগুলো আমাদের জন্য অনুসরণীয়। হ্যাঁ, অনেক বন্ধু লিখছে আমি সুখী। তারপরে বলছে হুইচ ক্যারেক্টার ডু ইউ লাইক মোস্ট স্যার। সুন্দর।
আমি যদি আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয় তাহলে আমি বলবো আমি এই লোক চরিত্রটিকে আমি বেশি পছন্দ করছি। কারণ একটি কথা আছে, যদি আমি সুখটা বেশি প্রত্যাশা করি তাহলে আমার জন্য দুঃখটা বেশি চলে আসবে। সুতরাং আমি যেটুকু পেয়েছি, যে অবস্থানে আছি, ওইটাতে যদি আমি শুকরিয়া জানাই, ওইটাকেই যদি আমি আমার কাছে সবচেয়ে ভালো অবস্থান ভাবি, তাহলে আমি সুখী। নইলে আমার সারা জীবন কখনোই অসুখ দূর হবে না। সুতরাং আমি মনে করব লোকটাই আমার কাছে একটি ভালো চরিত্র। আর বাকি চরিত্রগুলো ভালো নিঃসন্দেহে, কারণ নাটকের বিষয়বস্তু বোঝার জন্য চরিত্রগুলো অবশ্যই দরকার। মোরল হাসুর মামাতো ভাই, আচ্ছা আচ্ছা, মোরল হাসুর মামাতো ভাই, হাসু মোরলের ফুফাতো ভাই, হ্যাঁ মামাতো ফুফাতো ভাই তারা। ওকে, আরেকজন লিখেছে মোহাম্মদ আক্তারুর রহমান সালমান লিখেছে স্যার আমি বুঝতে পারিনি, আমিও বলতে কি যে আমার মতো লোক চরিত্রের মতোই কিনা, লোক সম্পর্কে কিছু কথা বলেন স্যার। আচ্ছা, লোক চরিত্রটি আসলে আমরা জানি যে জগতে যদি কোনো মানুষ সম্পদ প্রত্যাশা করতেই থাকে তাহলে তার সম্পদের নেশা কখনো কমবে না, বরং বাড়বে। আর যে ব্যক্তি মনে করবে আমি যতটুকু পেয়েছি এতটুকুতে আমি তৃপ্ত, এরপরে যা পাবো সেটা আমার জন্য হয়তো বা আরও বেশি ভালো হবে, না হলে না হবে, এই চিন্তা করে যদি কেউ জীবনে চলাফেরা করে তাহলে তার জন্য কখনোই কি হবে না, কোনো অভাব বোধ তার মধ্যে কাজ করবে না। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে লিখেছো যে লোক সম্পর্কে কিছু বলেন, আমার কথা হলো যে আমি লোক চরিত্রের মধ্যে দেখতে পাই তিনি নির্লোভ চরিত্র, অর্থাৎ তার ভিতরে কোনো লোভ নাই, পেলে খায় না পেলে না খায়, কাঠ কেটে বাজারে বিক্রি করে কোনো মতে দিনাতিপাত করে, জঙ্গলে থেকে যায়। এই যে সম্পদ সহায় সম্পদহীন মানুষ, এই সকল মানুষ যারা প্রত্যাশা কম যাদের, তাদেরই কিন্তু সুখটা বেশি। আর যাদের প্রত্যাশা বেশি আছে, আমার আরও কিছু চাই, আরও কিছু চাই আরও চাই, এরকম যদি প্রত্যাশা থাকে তাহলে সুখ কখনোই মিলবে না। তো বন্ধুরা, আমরা চলে যাই পরবর্তী অংশে, আমরা দেখে আসি চরিত্র বিশ্লেষণ দেখলাম। এরপরে আমরা দেখতে চাই এই যে চরিত্র, এই নাটিকার চরিত্রগুলোর সংলাপের মধ্য দিয়ে উল্লেখযোগ্য কিছু বক্তব্য লেখক উপস্থাপন করেছেন, সেটি কি আমরা দেখে আসি। একটি বক্তব্য আছে, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। চরিত্র হাসু তার সংলাপের মধ্যে এটা বলেছে, অর্থাৎ লেখক হাসুর চরিত্রের মধ্য দিয়ে এই কথাটি বলে বুঝিয়ে দিয়েছেন যে যদি আমার মনের অশান্তি থাকে, আমি যত চিকিৎসা করাই না কেন, আমার মানসিক সুস্থতা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার শারীরিক সুস্থতা স্ট্যাবল হবে না, স্থায়ী হবে না। আচ্ছা, আরেকটি কথা হলো যে মানুষ এবং প্রাণী অমর নয়, এটা চিরন্তন সত্য কথা। কবিরাজ এর মুখ দিয়ে লেখক বলিয়ে নিয়েছেন। রহমত যখন প্রশ্ন করেছে যে আমার মোরল বাঁচবে তো, তখন আমরা দেখি কবিরাজ বলেছে মানুষ এবং প্রাণী অমর নয়। এরপরে আরেকটি সংলাপ আমরা দেখি, লোভে পাপ পাপে মৃত্যু। কবিরাজের আরেকটি সংলাপের মধ্যে আমরা পাই লোভে পাপ পাপে মৃত্যু। অর্থাৎ মোরল যখন অনেক টাকা পয়সা অনেক সম্পদের বিনিময়ে সুখ চেয়েছিল, তখন কবিরাজ বলেছিলেন যে লোভ করলে তার জন্য সুখটা খুব ধরার বাইরে থাকে। অর্থাৎ লোভ করলে তার পাপ হবে এবং পাপে তার ধ্বংস বা মৃত্যু অথবা তার কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কবিরাজের মুখ দিয়ে কথাটা বের হয়ে এসছে। এরপরের বাক্যটি সংলাপটি ছিল সুখ বড় কঠিন জিনিস। এটা হাসু চরিত্রের মধ্য দিয়ে লেখক বলে নিয়েছেন। আসলে সুখ বড় কঠিন জিনিস, এক একজনের কাছে সুখ এক এক রকম। কেউ অনেক খেয়ে সুখ পাচ্ছে, আবার কেউ না খেয়ে সুখে আছে, আবার কেউ দেখা যাচ্ছে অনেক বিত্ত কিন্তু তার মনে সুখ নাই, আবার কারো দেখা যাচ্ছে কিছুই নাই কিন্তু সে সুখে দিনাতিপাত করছে। সুখটা হচ্ছে কঠিন জিনিস। এরপরে হাসুর মুখ দিয়ে লেখক সংলাপ করিয়েছেন সবাই অসুখী, কারো সুখ নেই। রাজা বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, অর্থাৎ সবাই শুধু দাও দাও বলছে, অর্থাৎ কেউই তৃপ্ত নয় কোনো কিছু নিয়ে, অর্থাৎ কারো যেন পাওয়ার সমাপ্তি নেই। এরপরে আমরা দেখি আরেকটি সংলাপ আমরা দেখে আসি, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। হাসু চরিত্রের মধ্য দিয়ে লেখক বলেছেন, এটা একটা চমৎকার কথা যে অন্যের মনে দুঃখ দিলে তুমি কোনোদিন সুখ পাবে না। অর্থাৎ সুখটা নিজের মনটাকে খুশি রেখে, অন্যের মনটাকে খুশি রেখে তবেই সুখটা পাওয়া যায়। আমি অন্যকে দুঃখ দিয়ে তার সম্পদ কেড়ে নিয়ে আমি সুখী হতে চাই, এই সুখ কোনোদিনও আমি পাবো না, কারণ আমার মনের ভিতরে এক ধরনের খসখসানি থেকেই যাবে। তো বন্ধুরা, এরপরে আমরা জানলাম যে নাটিকার এই বিশেষ বক্তব্য। এরপরে আমরা জানবো যে এই নাটিকাতে কিছু নতুন নতুন শব্দ আছে, যে শব্দগুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পাঠ
শব্দার্থ এবং টিকা অংশে তোমরা পাচ্ছ না বা পাওনি, সেই শব্দগুলো নিয়ে আমি কথা বলবো। তার আগে তোমাদের কোনো শব্দ, নতুন শব্দ আছে কিনা এটা আমি একটু দেখে আসতে চাই। তোমরা একটু জানাও তোমাদের জানার কোনো নতুন শব্দ আছে কিনা, নতুন শব্দ সম্পর্কে জানার কোনো বিষয় আছে কিনা। কবিরাজকে আমরা কিভাবে বিচক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন হিসেবে বুঝতে পারি? কারণ কবিরাজের মুখ দিয়ে অনেকগুলো চমৎকার চমৎকার কথা আসছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আবার কবিরাজ বিচক্ষণ এই দিক থেকে যে কবিরাজ কিন্তু সুখী মানুষের জামা খুঁজতে বলেছেন। বাস্তবে সুখী মানুষ পাওয়া যাবে না, জামাও পাওয়া যাবে না। এই যে তার একটা বিবেচনা বোধ যে না এরকম মানুষ কি আদৌ আছে, তার মানে কি সুখটা মনের বিষয়। যে যদি কেউ মনে করে আমি সুখী তাহলে সুখী। অসুখ মানে কি, অসুস্থতা মানে কি? যে অসুস্থতা মানে হলো যে মনের সুখটা না থাকা। এখন ওষুধে যখন কাজ হচ্ছে না তখন কি করতে হবে? তখন ওই অসুখটাকে নিয়েই, অসুখটাকেই মানে ওষুধের যতটুকু দমিয়ে রাখা যায় ততটুকু দমিয়ে রেখে তো জীবন পরিচালিত করতে হবে। তার মানে কবিরাজ বোঝাতে চেয়েছেন যে সুখটা আসলে এটা মনের বিষয়। সুখটা কখনো অর্থ সম্পদ বৃত্ত দিয়ে পাওয়া যায় না। এই জন্য কবিরাজ একজন বিচক্ষণ ব্যক্তি। এরপরে আরেকজন, হাসু কি সৎ নাকি অসৎ? হাসু, আমি নাটকের বিষয়বস্তু অনুযায়ী যদি বলি তাহলে হাসু সৎ মানুষ। কেন সৎ মানুষ? কারণ হাসুর ভিতরে লোভাতুর কোনো মনোভাব আমরা দেখতে পাই না। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে পেটুক বলছে আরো খাবার দাও। হ্যাঁ, এরপরে কবিরাজ ইজ অ্যান এডুকেটেড পারসন। অবশ্যই মর্মর, হ্যাঁ আমি এই শব্দটি দেব। মর্মর হচ্ছে যেখানে কোনো কিছু ভেঙে যাওয়ার যে শব্দ হয় সেটাকে মর্মর শব্দ। হাড় মর্মর বলেছে মানে হাড় মর্মর, অর্থাৎ হাড় ভেঙে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, এরকম একটা শব্দ অর্থ। তারপরে রহমত কি অসৎ? আসলে আমরা অসৎ চরিত্র মানে অসততা বলতে যা বুঝি তার পরিচয়টা কেবল আমরা মোরল চরিত্রের মধ্যেই কিছুটা দেখতে পাই, যে সে অত্যাচার করেছে, মানুষের উপর জুলুম করেছে। মোরলের অসুখটা কি? হাড় মর্মর। এরপরে মোরল শব্দের আবিধানিক অর্থ কি? হ্যাঁ আমি জানাবো এটা, মোরল শব্দের অর্থ। আচ্ছা, তাহলে আমি আমার যে শব্দগুলো সেট করে নিয়েছি সেগুলোকে দেখে আসি, তারপরে যদি কারো কোনো শব্দ থেকে থাকে তাহলে আমরা সেইটা দেখব। ওকে, আমি প্রথম যে শব্দটি নিয়েছি সেটা হলো নিষ্ঠুর। নিষ্ঠুর শব্দটির অর্থ হলো নির্দয় অথবা নির্মম। যার মমতা নাই, যার দয়া নাই, সেই ব্যক্তিটাই হলো নিষ্ঠুর। এরপরের শব্দটি আমরা দেখব নিস্তার। নাটিকায় আছে নিস্তার শব্দটি। তো নিস্তার শব্দটির অর্থ হলো মুক্তি বা উপায় বা উদ্ধার করার মতো অবস্থা, উদ্ধার। এরপরের শব্দটি পাবো কর্ম, যে শব্দটির অর্থ হলো কাজ। আরেকটি শব্দ আমরা পাচ্ছি মোড়ল। মোড়ল শব্দটির অর্থ আমরা জানি যে মাতবর অথবা গ্রামের প্রধান ব্যক্তি অথবা দলনেতা, সর্দার ইত্যাদি। এরপরে আরেকটি শব্দ পাবো প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা শব্দটির অর্থ হলো শপথ বা অঙ্গীকার। আমরা কোনো কিছু করার জন্য যে অঙ্গীকার করি সেই অঙ্গীকারের একটি শব্দ বা অর্থ হলো প্রতিজ্ঞা। এরপরে আরেকটি শব্দ দেখবো আমরা বকশিস। বকশিস শব্দটির অর্থ হলো পুরস্কার বা উপহার। তো বন্ধুরা আমরা চলে যাই। এরপরে আমরা যদি দেখি যে এই নাটক থেকে আমাদের কি শিক্ষা আছে, নাটক থেকে আমাদের কি শিক্ষা আছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের এর বাইরে কোনো শব্দ আছে কিনা সেটা একটু দেখে আসতে চাই। আচ্ছা, একজন লিখেছে স্যার এমসিকিউ হিসেবে যদি প্রশ্ন আসে সুখ কি, তাহলে উত্তর আপেক্ষিক বিষয় নাকি বড় কঠিন জিনিস? অর্থাৎ নাটিকায় লেখক উপস্থাপন করেছেন যে সুখ বড় কঠিন জিনিস, কারণ এটা এক একজনের কাছে এক এক রকম, এই জন্য বড় জিনিস বলা হয়েছে, কঠিন জিনিস বলা হয়েছে। কিন্তু সুখ প্রকৃত অর্থে একটি আপেক্ষিক বিষয়। এরপরে আরেকটি আইডি থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে ইতিবৃত্ত শব্দের অর্থ কি? ইতিবৃত্ত শব্দের অর্থ সম্পূর্ণটা, পুরোটা। এটা আসলে নাটকের সাথে সংশ্লিষ্ট নয়।
এরপরে যে লোভী সে কখনো সুখে থাকতে পারে না, অবশ্যই না, সুখে থাকতে পারে না। আচ্ছা, পেটুক শব্দের অর্থ কি? পেটুক শব্দের অর্থ হলো যে কেবল খেয়েই তৃপ্ত হতে চায়, যে খালি ভুঁড়ি ভোজটাকেই বেশি প্রাধান্য দেয়, অর্থাৎ যার খাবারের গুরুত্বটা বেশি, সে হলো পেটুক। যে বেশি খায় সে হলো পেটুক। এরপরে আমরা আসি, এই নাটিকা থেকে আমরা যে শিক্ষাটি পেয়েছি সেটাতে যেতে চাই, যে নাটিকার সুখী মানুষ নাটিকার শিক্ষা কি। আমরা যদি দেখি যে সুখী মানুষ নাটিকায় আমরা অনেকগুলো শিক্ষা পেয়ে থাকি, কারণ এই নাটিকার ভিতর দিয়ে লেখক যা বোঝাতে চেয়েছেন তার মর্মার্থ হলো এরকম: সম্পদই অশান্তির কারণ। অর্থাৎ যত সম্পদ থাকবে তত সমস্যা থাকবে। ওই সম্পদকে সংরক্ষণ করা, সম্পদের হিসাব রক্ষা করা এবং সম্পদকে হেফাজত করাটা এটা খুব কঠিন কাজ। তাহলে সম্পদে অশান্তির কারণ নাটিকায় বোঝানো হয়েছে। সুখ একটা আপেক্ষিক বিষয়, তবে এখানে আরেকটি কথা হলো যে সব সম্পদই কিন্তু অশান্তির কারণ। যদি অন্যায় পথে কখনো কেউ সম্পদ অর্জন করে সেই সম্পদ কিন্তু অশান্তির কারণ। সুখ একটা আপেক্ষিক বিষয়, অনেক সম্পদ থাকলেও সুখ নাও হতে পারে, আবার কিছুই না থাকলেও কারো জীবন সুখে ভরপুর হতে পারে। নাটিকার মধ্য থেকে আমরা এই তথ্যটি পেয়েছি। আরেকটি শিক্ষা হলো যে অন্যায়ভাবে অর্জিত সম্পদ মানুষের অশান্তি ডেকে আনে, আর সৎপথে উপার্জন করলে জীবনে শান্তি আসে। যদি সৎপথে আমি একটি টাকা উপার্জন করি, ওর ভিতরে আমার চরম একটি কি থাকবে? তৃপ্তি থাকবে। আর অসৎপথে যাই উপার্জন করি না কেন, ওটার ভেতরে একটা মানসিক অতৃপ্তি থেকে যাবে, যে ইস, অন্ততপক অবচেতন মন থেকেও আমার মনে হবে, মন থেকে উঠে আসবে যে আমি লোকটার কাছ থেকে জোর করে এটা নিলাম, লোকটার কাছ থেকে আমি জোর করে টাকাটা আদায় করলাম। এই যে অশান্তি, এই অশান্তিটা আমাকে সারা জীবন ভোগাবে। তাই নীতিহীন পথ পরিহার করা উচিত প্রত্যেককেই। নীতিহীন পথ পরিহার করে সৎ পথে উপার্জন করে জীবন নির্বাহ করা উচিত। তো বন্ধুরা, এই সুখী মানুষ নাটিকার শিক্ষা হলো এই। এরপর আমরা চলে যেতে চাই একক মূল্যায়নে। তোমাদের এতক্ষণ যে কথাগুলো বলা হলো এবং তোমাদের পাঠ্য বইয়ে যে নাটিকাটি তোমরা পড়েছ, নাটিকাটির সংলাপগুলো তোমরা দেখেছো, সে আলোকে আমি কিছু প্রশ্ন তোমাদের মাঝে উপস্থাপন করতে চাই। তোমরা কমেন্টসে গিয়ে উত্তর লেখার চেষ্টা করবে। অতি সংক্ষিপ্ত আকারে হলেও উত্তর লিখবে, বড় করে হলেও উত্তর লিখবে, অর্থাৎ উত্তরটি লেখার চেষ্টা করবে, আমি তোমাদের সাথে উত্তরটি মেলানোর চেষ্টা করব। ওকে, প্রথম প্রশ্নটি হলো, নাটিকার লোকচরিত্রটির কোনো চিন্তা নেই কেন? এটা প্রথম প্রশ্ন। নাটিকার লোকচরিত্রটির কোনো চিন্তা নেই কেন? আমি যদি দেখি যে তোমরা লিখেছ, কেউ এখন পর্যন্ত কেউ বোধহয় লেখো নাই নাটিকার লোকচরিত্রটির কোনো চিন্তা নেই কেন। পরীক্ষায় যদি আসে মোরলের কি অসুখ হয়েছিল, তাহলে কি লিখবো? হাড়মর্মর অসুখ হয়েছিল। লেখা যাবে না এটা? হাড়মর্মর লেখা যাবে। বইয়ে এরকম তথ্য তো থাকার কথা। আমি দেখে আসি বইটাতে আমরা এই যে বলছে যে আর সহ্য করতে পারছে না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। অর্থাৎ মানে হাড়ের ব্যথা সংক্রান্ত হাড়ের রোগ হয়েছিল তার। আচ্ছা, আমি যে প্রশ্নটি দিয়েছি, পরীক্ষায় আসলে মোরলের কি অসুখ হয়েছিল, এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তারপরে কাবার অর্থ কি? কাবার অর্থ সমাপ্ত বা শেষ। এরপরে সম্পদ নিয়ে তার চিন্তা নেই তাই। ওকে, ধন্যবাদ। এরপর আরেকজন লিখছে, কারণ তার কোনো সম্পদ নেই, চুরি যাবার ভয় নেই, তার কোনো অর্থ সম্পদ নেই, তাই তার কোনো চিন্তা নেই। এরপরে আরেকজন লিখেছে, কারণ তার কোনো সম্পদ নেই, হি ইজ হ্যাপি বিকজ হি হ্যাজ নো ওরি অ্যাবাউট ওয়েলথ, ইংরেজিতে লিখেছে। আচ্ছা, তার কাছে কিছুই নেই যে কোনো জিনিস নেই যে কেউ চুরি করবে। আচ্ছা, একটু বানানে একটু সমস্যা হয়েছে। সে সুখী মানুষ, তার কোনো চাহিদা নেই, কারণ তার বেশি সম্পদ নেই, জামাও নেই। ধন্যবাদ। বিলকিস পারভিন আইডি থেকে লেখা হয়েছে, তার কোনো জামাও নেই, এই কারণে চুরি যাবার কোনো ভয় নেই। এরপরে তার সম্পদ নেই তাই। তারপরে আরেকজন লিখেছে, তার কোনো সম্পদ নেই তাই। এটা লিখেছে মেহরাজ ইকবাল। এরপরে হোমিও নাফি, কারণ লোকের কোনো সম্পদ নেই। তারপরে নীলু দে আইডি থেকে লিখেছে, কারণ তার কোনো সম্পদ নেই।
শাহিদা, ওকে, আমার মনে হয় সবার উত্তরগুলো কাছাকাছি। এবার আমি একটু দেখে আসতে চাই যে আমি যে উত্তরটি দিয়েছি সেটির সাথে তোমাদের উত্তরের কতটুকু ফারাক। উত্তর কোনো সম্পদ না থাকায়, তার মানে তোমাদের উত্তরের সাথে অনেকটা মানে মিল আছে এবং ভাবগত মিল আছে। এরপরের কোশ্চেনটি আমরা একটু দেখে আসতে চাই। দ্বিতীয় কোশ্চেনটি আমরা দেখে আসছি, দ্বিতীয় প্রশ্নটি দেখে আসতে চাই, মোরলের প্রতি হাসু ক্ষুব্ধ হয়েছে কেন? মোরলের তো আত্মীয় সে, তারপরও সে ক্ষুব্ধ কেন? এই প্রশ্নের উত্তরটি আসলে কি হবে আমরা একটু দেখে আসতে চাই। মোরলের প্রতি হাসু ক্ষুব্ধ হয়েছে কেন, এই প্রশ্নের উত্তরটি ঝটপট লিখে ফেলো বন্ধুরা। ঝাপসা আসছে এখন, এটা ইন্টারনেটের গতির কারণে হতে পারে। আচ্ছা, কারণ তার কোনো সম্পদ নেই। হ্যাঁ, এটা হয়ে গেছে বন্ধুরা। মোরলের প্রতি হাসু ক্ষুব্ধ হয়েছে কেন, একটু ঝটপট লিখে ফেলো। মোরলের প্রতি হাসু ক্ষুব্ধ হওয়ার কারণ কি? কারণ তার ধন নেই, কিছু টাকা নিয়ে সুখে থাকে হবে, এরকম লিখছে। হাসুর উত্তর পেয়ে গেছি, হাসুর মুরগি জবাই করে খাওয়ার জন্য। অর্থাৎ মোরল হাসুর মুরগিটা জোর করে জবাই করে খেয়েছিল। এরপরের উত্তর আরেকজন দিয়েছে বিলকিস পারভিন আইডি থেকে, আগেরটা দিয়েছে মতিউর আইডি থেকে। কারণ মোরল তার মুরগি জবাই করে খেয়েছিল। মোরল তার মুরগি মাইরা খাইছে। ওরে বাবা, কেমন ভাষা! হাসু মোরলের মুরগি চুরি করে, মোরলের মুরগি চুরি করে, অর্থাৎ জবাই করে খায়, এটাই মনে হয় উত্তর। তার মুরগি চুরি করে খেয়ে নিয়েছে, তাই মোরল তার মুরগি চুরি করে খেয়েছে। ওকে, ধন্যবাদ। সবার উত্তরটাই আমার উত্তরের কাছাকাছি হয়েছে, আমি উত্তরটা এটাই দিয়েছি। জোর করে হাসুর মুরগি জবাই করে খেয়েছে, জোর করে খেয়েছে, কিন্তু চুরি করে নয়, জোর করে খেয়েছে। জোর করে খাওয়ার চুরি করে খাওয়া কিন্তু এক বিষয় নয়। এরপর আমরা, কারণ মোরল অনেক লোভী ও খারাপ, তার মুরগি চুরি করেছে বলে এরপরে, হ্যাঁ, সবাই একই কথা লিখেছে, মোরল হাসুর মুরগি জবাই করেছে। ওকে, এরপরের কোশ্চেনটি আমরা দেখে আসি। পরের কোশ্চেনটি, মোরল কি ধরনের চরিত্র? মোরল চরিত্রটি আসলে আমরা কি ধরনের পেয়েছি? চরিত্র বিশ্লেষণে তোমরা দেখেছ মোরল চরিত্রটি আমরা পেয়েছি যে আমরা মূল্যায়নের অপেক্ষায় না থাকি। আমরা যদি দেখি তোমাদের উত্তরের সাথে, তোমাদের চিন্তা চেতনার সাথে মিলাই নাও যে মোরল কি ধরনের চরিত্র। উত্তর অত্যাচারী, লোভী এবং নিষ্ঠুর। মোরল অত্যাচারী, লোভী এবং নিষ্ঠুর চরিত্র, এটা আমরা দেখতে পাচ্ছি যে মোরল চরিত্রটি অত্যাচারী, লোভী এবং নিষ্ঠুর। এরপরে সে মুরগি চোর। আমরা খুব পজিটিভভাবে বিষয়গুলোকে ভাববো, নেতিবাচক কথাও ইতিবাচকভাবে বলা যায় বন্ধুরা। তোমরা অনেকেই অনেক রকমের কমেন্টস লিখছো, যে কমেন্টসগুলো আসলে আমাদেরকে আমি পড়তেও পারছি না। আচ্ছা, মোরল হাসুর মুরগি জবাই করে অন্যায়ভাবে খেয়েছে। অর্থাৎ মোরল কি ধরনের চরিত্র যদি বলি, তাহলে উত্তরটা আমরা লিখতে পারি এরকম করে, এই তিনটা শব্দকে ভিত্তি করে, অত্যাচারী, লোভী এবং নিষ্ঠুর। অর্থাৎ মোরল চরিত্রটিকে যদি আমরা দেখি, তাহলে সে অত্যাচারী ছিল, লোভী ছিল এবং নিষ্ঠুর ছিল। এর পরের প্রশ্নটি যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে এরকম যে নাটিকায় সবচেয়ে বয়স্ক চরিত্র কোনটি? এটা মনে হয় সবাই জানার কথা যে নাটিকায় 5টি চরিত্র আছে, তার ভিতরে সবচেয়ে বয়স্ক এবং প্রবীণ চরিত্র হলো, তোমরা জানো প্রবীণ চরিত্র হলো কে? নাটিকার সবচেয়ে বয়স্ক চরিত্র কোনটি? চটপট লিখে ফেলো। নাটিকার সবচেয়ে বয়স্ক চরিত্রটি আমার মনে হয় সবাই লিখে ফেলছে অলরেডি, কবিরাজ। ধন্যবাদ, কবিরাজ। হ্যাঁ, আমরা এই পর্যন্ত দেখলাম যে 5টি প্রশ্নে আমরা দেখেছি যে নাটিকার লোকচরিত্রটি কোনো চিন্তা নেই কেন? কারণ কোনো সম্পদ না থাকায় এবং চুরি যাবার তার ভয়ও নাই, এমন কিছুই নাই যে চোর চুরি করে নিয়ে যাবে, তাই তার কোনো চিন্তা নেই। মোরলের প্রতি হাসু ক্ষুব্ধ হয়েছে কেন? মোরলের প্রতি হাসু ক্ষুব্ধ হওয়ার কারণ হলো, যদিও হাসু মোরলের আত্মীয়, তারপরও মোরল কি করেছিল? জোর করে হাসু মুরগি জবাই করে খেয়েছিল, এই কারণে হাসু তার প্রতি ক্ষুব্ধ হয়েছে। মোরল কি ধরনের চরিত্র? উত্তর যদি আমরা খুঁজি, তাহলে দেখবো যে মোরল অত্যাচারী, লোভী এবং নিষ্ঠুর, মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয়, এর হালের গরু, ওর ধান, ওর টাকা পয়সা কেড়ে নেয়, এরকম অর্থাৎ
নিষ্ঠুর চরিত্র, লোভী চরিত্র। নাটিকায় সবচেয়ে বয়স্ক চরিত্র কোনটি? সবচেয়ে বয়স্ক চরিত্র হলো কবিরাজ। তো বন্ধুরা, এই হলো আমাদের মূল্যায়ন পর্ব। সবাই এক কথায় উত্তর সবার সঠিক আছে যে সবাই কবিরাজ শব্দটি লিখেছে, যে কবিরাজ হলো সুখী মানুষ নাটিকার সবচেয়ে বয়স্ক চরিত্র। এরপর আমরা যাব সুখী মানুষ নাটিকার যে আলোচ্য বিষয় ছিল তার উপরে বাড়ির কাজ। এই বাড়ির কাজ হলো দুটি অনুধাবনমূলক প্রশ্ন। দুটি অনুধাবনমূলক প্রশ্নের প্রথমটি হলো মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, কথাটি বুঝিয়ে লেখো। এরপরের প্রশ্নটি হলো কবিরাজ কেন বলেছেন মানুষ ও প্রাণী অমর নয়, ব্যাখ্যা করো। কবিরাজ কেন বলেছেন? এই দুটি প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী সময়ে কথা বলতে পারবো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা পরবর্তী ক্লাসে থেকে থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা। তো সবাই এতক্ষণ আমাকে সময় দিয়েছো, আমাকে তোমরা অনেক প্রশ্ন উত্তর দিয়েছ, এই জন্য সবাইকে ধন্যবাদ। সম্মানিত অভিভাবক অভিভাবিকা যারা ছিলেন, প্রিয় সহকর্মীরা যারা ছিলেন যুক্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। করোনার এই মহামারীর কালে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।